নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব আশাপূর্ণা দেবীর লেখা গল্প শক্তি। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য সুচেতনা রে এবং মৃত্তিকাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। মায়ের প্রথম বলি হচ্ছে রাস্তার সেই ঘেয় কুকুরটা, যেটা অনবরতই অসীমাদের বাড়ির দরজার গোড়ায় শব্দ করত, তার ঘৃণ্য দেহতা নিয়ে শুয়ে পড়ে থাকতো আর হাঁপাতো। হ্যাঁ, সেটাই প্রথম বলি। তবে তার জন্য তো আর হাঁড়ি কাঠের ব্যবস্থা করা হয়নি। ব্যবস্থা করে দিল একটা দুর্দান্ত দোতলা বাস। প্রয়োজনের চেয়ে আয়োজনটা একটু বেশি হয়েছিল। শুধু তো ধর্মুণ্ড আলাদা নয়, একেবারে পেশাই করে গিয়েছিল কুকুরটাকে। তবু সে ঘটনাটাকে তেমন করে আমল দেয়নি অসীমা। নেহাতি কাকতালীয় বলে উড়িয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু কুকুরটার সেই পেশাই হয়ে যাওয়ার বিভৎস চেহারাটা তার মনের মধ্যে একটা ঘায়ের মতো দপদপ করেছিল বেশ কয়েকদিন। বিভাস প্রশ্ন করেছিল, হঠাৎ কি হলো তোমার? খুকু বলেছিল, মা, তুমি সারাক্ষণ বুবুর মার মতো হাঁড়িমুখ করে আছো কেন? অসীমা হেসে উত্তর দিতে পারেনি। ফিকে একটু হাসির মতো করে বলেছিল, কই আবার? তার বেশি আর কিছু নয়, সেই তো প্রথম। তখনও নিজেকে ভয়ানক অলৌকিক শক্তির অধিকারিণী বলে টের পায়নি অসীমা। দ্বিতীয়টা ঘটল, কিন্তু তার আগে ইতিহাসটা বলে নিলেই বোধহয় ভালো হয়। ব্যাপারটা ঘটেছিল নিতান্তই আকস্মিক। পুরনো মডেলের ছোট্ট গাড়িখানা বাতিল করে বিভাস যখন নতুন বড় গাড়িটা কিনল, অসীমা ধরে বসল। চলো একদিন যথেচ্ছ বেরিয়ে আসি। যথেচ্ছ কোথায়? যেখানে দু চক্ষু যায়। আইডিয়াটা মন্দ নয়। তারপর আবার কি? সন্ধ্যায় গৃহে প্রত্যাবর্তন, ভুরি ভোজন, আরামে শয়ন। যাক, বাঁচা গেল। পুরোপুরি বৈরাগ্য নয় তাহলে। কিন্তু তোমার আদরের দিদির বাড়ি যেতে নাচে? না, কারোর বাড়ি যেতে ইচ্ছে করে না। এ বেশ, খাবার টাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বো, কোথাও নেমে পড়ে গাছতলায় বসে খাবো, সন্ধ্যায় ফেরার আদায় রেখে যতটা যেতে পারা যায় যাব। বিভাস হেসে বলল, শুনে ভালোই লাগছে। প্রাক বিবাহ যুগের স্মৃতিটা মনের মধ্যে ভেসে উঠছে। কিন্তু হাতে যে গোটা কতক ঝুলে থাকা রুগী রয়েছে। থাক। অসীমা রেগে উঠেছিল। ঘন্টা কয়েকের মধ্যে তারা আর তোমার নামে কালি লেপে নিজেরা ফর্সা হয়ে যাবে না। তারপর সত্যি পরদিন যেদিকে দুচক্ষু যাওয়ার পথে বেরিয়ে পড়ল ওরা খুকুকে নিয়ে। যত পারল খাবার নিল, জল নিল, ডাব নিল। মোট কথা বৈরাগ্যের লক্ষণ কিছু প্রকাশ পেল না যাত্রায়। খুকু তো তার প্রিয় পুতুলটাকে প্রচণ্ড নিল। ডুগডুগির আওয়াজটা প্রথম কানে এসেছিল খুকুর, আর যেই শোনা সেই একটা। বাবা, ভালুক নাচ দেখবো। ভালুক নাচ? সে আবার কোথায়? ওই যে শব্দ আসছে। ও বাবা! অতএব শব্দ অনুসরণ করে এগোতে হলো। আর একটু এগোতেই মেলার প্যান্ডেলটা নজরে পড়ল। শুধু ভালুক নাচ নয়, বহু ধরনের নাচ চলছে সেখানে। গাড়ির থেকে মুখ বাড়ালো বিভাস। কিসের মেলা বসেছে? এই যে শুনছেন, এদিকে। কিসের মেলা বসেছে এখানে? আগে হুজুর, কঙ্কালেশ্বরীর বার্ষিক মেলা। কঙ্কালেশ্বরী? সর্বনাশ! শুনছ কুকু, এখানে নেমে কাজ নেই। এসব ডাকিনী যোগিনী ভূত প্রেতের আড্ডা। না, মেলা দেখবো। এই শুনছো, তোমার মেয়েকে সামলাও। কে কাকে সামলায়? অসীমা খুশি খুশি মুখে বলল, কোনো কালে গ্রামের মেলা দেখিনি। ছাড়বো ভেবেছ? আজকের নিরুদ্দেশ যাত্রায় এটাই হলো পরম লাভ। মেলাতলায় ঢুকে পড়ে খুকুর আর মায়ের মধ্যে আবেগ, আনন্দ, উত্তেজনার তারতম্য দেখা গেল না বিশেষ। বরং খুকুর খেলনা খুকু যত কিনল, অসীমার খেলনা কেনা হলো তার চেয়ে বেশি। বিবাসের ব্যঙ্গবিদ্রুপ, বাধা প্রদান কোনোটাকেই গ্রাহ্য করল না অসীমা। তোমার সংসারে যে এত জিনিসের অভাব ছিল আর ঘর সাজাবার যে কিছুই ছিল না, তা তো আমি জানতামই না। আগে জানলে কোথায় কোন মেলা হচ্ছে সেটা খোঁজ রাখতাম।
বাংলাদেশে আর যত যার অভাব থাক, মেলার অভাব নেই। হ্যাঁ, খোঁজ করা জিনিসের মজা কোথায়? এ আচমকা পেয়ে গেলাম বলেই না। অসীমা জিনিস ভর্তি নতুন কেনা ঝুড়িটা ঠেলে ঠুলে গাড়িতে ঢোকাতে ঢোকাতে বলে। পিছনে বেজে উঠল শাঁখের আওয়াজের মতো তীব্র একটা আওয়াজ। মেলার বাজারে তো খুব পয়সা ছড়ালি, মাকে দর্শন করে গেলি না? অসীমা চমকে ফিরে তাকিয়ে দেখল কপালে সিঁদুর লেপা রক্তাম্বর ধারী সেই কালো শুটকো লোক, যে লোকটা সমানে কাছাকাছি ঘুরছিল। আর অসীমা যাকে নেহাতি কাপালিক সাজা গ্রাম্য গাঁজাখড় বেরোয় লক্ষ্যমাত্র করছিল না। এখন কিন্তু ওর ওই শাঁখের মতো গলার তীব্র প্রশ্নটায় বুক কেমন কেঁপে উঠল অসীমা। থতমত খেয়ে বলল, দর্শন? হ্যাঁ, মা কঙ্কালেশ্বরীকে দর্শন করেছিস? অসীমা ভয় ভয় বলল। মন্দিরটা কোন দিকে? থাক। বিবাস গাড়িতে স্টার্ট দেবার উদ্যোগ করতে করতে বিরক্তভাবে বলে, এখন আর মন্দিরে কোনো দিকে যেতে হবে না, ওঠো, 2-4 আনা পয়সা ফেলে দিয়ে উঠে এসো গাড়িতে। যত সব। মেয়েদের ভয় দেখিয়ে দিয়ে যারা পয়সা রোজগার করে, লোকটা যে তাদের একজন এ বিষয়ে সন্দেহ থাকে না বিবাসের। বিশ্বাস নেই হয়তো অসীমা এক্ষুনি ওর পিছু পিছু দেবী দর্শনে ছুটবে। লোকটার যেমনি চেহারা কদাকার, তেমনি চোয়ারে কথা। এরাই আমাদের দেশের ভগবানের দারোয়ান, ভাবল বিভাস। এদের কাছেই স্বর্গের পাসপোর্ট, নিকুচি করেছে, এখন পালাতে পারলে বাঁচে। কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? বিভাস নেমে পড়ে গাড়ির গায়ে বড় একটা ধাক্কা মেরে বলে উঠল, সরে পড় না বাবা, দেখছো না দেবদি যে ভক্তিপরায়ণ ধর্মপ্রাণ ব্যক্তি আমি নই। ভিক্ষে চাইবে সোজাসুজি চাও, ঠাকুর দেবতার নাম করে কেন? কি বললি? ভিক্ষে? লোকটা আরেকবার তার গলার শাঁখে ফুঁ দেয়। একখানা গাড়ির মালিক হয়ে ধরাকে সরা দেখছিস রে? তোর মতন অমন কত গাড়ি এসে গড়াগড়ি খায় বুঝলি? মিনিস্টাররা আসে, ম্যাজিস্ট্রেটরা আসে, কোটিপতি শেঠিয়ারা আসে, তোর দেখছি বড় গুমর। ধুলোর ওপর খানিকটা থুতু ছিটিয়ে লম্বা ঠ্যাং ফেলে চলে যায় লোকটা। অসীমা একটু অসন্তোষ প্রকাশ করে। ঠিক আছে, মিনিস্টার দেখিয়ে ভয় খাওয়াতে এসেছে, যতস্ব। কিন্তু বেশি কথা বলবার জুত হয় না আর। গাড়িটা বড় চালাতন করছে, স্টার্ট আর নিচ্ছে না। অনর অচল দারুভূত জগন্নাথ হয়ে বসে আছে। নতুন গাড়ির কি হলো তোমার? দেখতেই তো পাচ্ছ। হঠাৎ অচল হয়ে যাওয়া গাড়িকে সচল করবার যত রকম কৌশল জানা আছে বিবাসের, কাজে লাগায় সমস্ত, কিন্তু কাজ হয় না। গাড়িটা যেন কি এক গো নিয়ে বসে আছে, যেন পূর্বজন্মের শত্রুতা সাধছে বিবাসের সঙ্গে। খুকু ওদিকে অস্থির হচ্ছে। বিবাস কখনো যা না করে তাই করে বসে। খুকুকে একটা ধমক দিয়ে বলল, হচ্ছে সব সময় আবদার। অচল গাড়ি দেখে এদিক ওদিক থেকে ছেলে জুটেছে বেশ কতকগুলো। তাদের পয়সার লোভ দেখিয়ে গাড়ি ঠেলাতে চেষ্টা করে বিভাস, কিন্তু তাতেও কোনো সুবিধে হয় না। শীতের দিনে কপালে ঘাম মুছে বিভাস। অসীমা চুপ করেই ছিল, শেষ পর্যন্ত আর না বলে থাকতে পারল না। দেখো, শুনছো? চলো না হয় ঠাকুর দর্শন করেই আসি। কেন? বিভাস বিরক্তির হাসি এসে বলল, তোমার ঠাকুর আমার গাড়ির চাকা চেপে ধরে বসে আছেন বুঝি প্রণামীর আশায়? আহা, তা কেন? এতক্ষণ যখন আটকে থাকতে হলো, একবার দেখে আসতে দোষ কি? চলো না। না, অন প্রিন্সিপাল যাব না আমি। ওই গেঁজের লোকটা দেখছি তোমাকে ভয় ধরিয়ে দিয়ে গেছে। ভয় ধরানোই ব্যবসা ওদের। বাহ, ওর সঙ্গে কি? ঠাকুর দেখব বই তো না। সত্যি দেখাই তো উচিত ছিল, এসেছি যখন। তোমার উচিতের সঙ্গে আমার উচিত বোধ মিলছে না বলে গাড়ির গায়ে আবার প্রকাণ্ড একটা থাবড়া মারে বিভাস। কিন্তু তাতে তার কিছু বৈলক্ষণও ঘটল না, যেমন ছিল তেমনই থাকলো। অসীমা যেন এই গাড়ির অনরতার মধ্যে কোনো এক রহস্যময় ইঙ্গিত পায়। ওর মন বলে দেবী দর্শন না করা পর্যন্ত গাড়ি চলবে না। অথচ বিভাস এখন ক্ষুব্ধ, বিরক্ত, বিপন্ন, জোর করাও শক্ত। না না, খুকু আর এই রোদে নামতে হবে না। তোমার ইচ্ছে হচ্ছে তুমি যাও, আর পারো তো তোমার ওই মঙ্গলচণ্ডীর গল্পের মতো প্রণামের সঙ্গে সঙ্গে গাড়িটারও স্টার্ট করিয়ে দাও।
মঙ্গলচণ্ডীর সেই ডোবা ডিঙি ভেসে উঠেছিল নাকি? কিন্তু এত কথা দাঁড়িয়ে শোনবার ধৈর্য নেই অসীমার। ও এগিয়ে গেল। মন্দিরের চাতালেই বসেছিল লোকটা, উবু হয়ে বসে বিড়ি খাচ্ছিল। অসীমাকে দেখে দাঁত বার করে হেসে উঠে বলল, আসতে হলো তো। অসীমা অস্ফুটে কি একটু বললে। লোকটা তেমনি বিকশিত দন্তে পাশের একটা লোককে বলল, বাবুরা সব পয়সার অহংকারে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বুঝলে? কি দর্শন করবি মাকে? লোল রসনা করাল বদনা দেবী মূর্তি প্রায় অন্ধকার মন্দিরের মধ্যে যেন একটা ভয়াবহতা নিয়ে বিরাজ করছেন। অসীমা আড়ষ্ট হয়ে একটা 10 টাকার নোট নামিয়ে রাখে। 10 টাকা। লোকটা রুষ্ট চিনতে বলে, এই নে মায়ের নির্মাল্য, প্রসাদী বেলপাতা, নিয়ে গিয়ে কৌটোয় রেখে দিবি। এই জিনিস কাছে থাকলে যা সংকল্প করবি তাই সাধন হবে, যা মন করবি তাই হবে। অবিশ্বাস করেছিস কি মরেছিস, যা। আস্তে করে হাতটা পাতে অসীমা, তারপর ফিরে আসে দ্রুত পদে। আস্তে আস্তে ভেবেছিল বিবাস যেমন ঠাট্টা করল তেমনই যদি ফিরে গিয়ে দেখি গাড়িটা স্টার্ট নিয়েছে বেশ হয়। ভেবেছিল, কিন্তু সত্যি করে আশা করেনি। করলে গাড়ির গর্জনে বুকটা অমন কেঁপে উঠত না, দাঁড়িয়ে পড়তো না, মন স্তব্ধ হয়ে। হ্যাঁ, ঘুমন্ত বাঘ জেগে ওঠার মতো ঘুমন্ত গাড়িখানাও জেগে উঠে গর্জন করছিল তখন। একেবারে অব্যর্থ ফলপ্রদ স্বপ্নাদিষ্ট মাধুরী। তিক্ত হাসি এসে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বিবাস বলে, হাতে হাতে ফল লাভ, কি বলো? অসীমা ওর এই পরাজিত মুখটার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। জিজ্ঞেস করে না হঠাৎ করে কি করে অচল যন্ত্রটা সচল হলো। এক্ষুনি ফিরছো যে, আর বেড়ানো হবে না তাহলে? অদ্ভুত একটা আতঙ্কময় অনুভূতি যেন তার বুদ্ধিবৃত্তি, চিন্তাশক্তি, তীক্ষ্ণতা, তীব্রতা সব কিছুকে অসাড় করে দিচ্ছে। সেদিন দেবীর প্রতিষ্ঠা, অসীমার অবচেতনে। আর তার পরদিনই বলি নিলেন দেবী, প্রথম বলি। সাবধানে যেই প্রসাদী বেলপাতা মুঠো নিয়ে গাড়ি থেকে নামছিল অসীমা, একেবারে পায়ের ওপর এসে পড়ল ঘেউ কুকুরটা, যেটা অসীমার একান্ত বিরক্তি উৎপাদন করে। ওর দরজার পাশে পড়ে থাকে আর হাঁপায়। অসীমা অনুভব করলো তার পায়ের পাতাটা ভিজে ভিজে। অসীমা তাকিয়ে দেখল কুকুরটার জিভ দিয়ে লালা ঝরছে। কি কুৎসিত, কি অসুচি! অসীমার হাতে দেবীর নির্মাল্য, আর ওটা কিনা। অসীমা হঠাৎ ভাবল, এত লোক গাড়ি চাপা পড়ে, আর এই হতভাগা ঘেয় কুকুরটা গাড়ি চাপা পড়ে মরে না কেন? বাড়িতে ঢুকে প্রসাদী বেলপাতা একটা আলমারির মাথায় তুলে রেখে সাবান মেখে স্নান করতে গেল অসীমা। বিবাস বলল, তোমার এই খেলনার ঝুড়ি রাখো কোনোখানে। সাহসটা যেন অনেকখানি বয়স বেড়ে গেছে অসীমা, তাই খেলনা বস্তুটা নেহাতি খেলনা হয়ে গেল তার কাছে। পরদিনই ঘটল ঘটনাটা। ভয়ানক একটা হই হয়ে উঠল একেবারে বাড়ির সামনে। ছুটে জানলায় এসে দাঁড়ালো অসীমা, কিন্তু পরক্ষণেই থেমে গেল কলরব। ভিড় সরে গেল। মানুষ নয়, কুকুর, একেবারে রাস্তার কুকুর। ওর পক্ষ নিয়ে গাড়িটাকে ইঁটিয়ে ভাঙা যায় না, ড্রাইভারকে মেরে তক্তাও বানানো যায় না, তবে আর কিসের তামাশা দাঁড়িয়ে দেখবে লোকে? শুধু অসীমা জানলায় দাঁড়িয়ে রইল তক্তা হয়ে। কুকুরটার মাংসের দলার মতো দেহটা পড়ে রইল তার সামনের রাস্তার উপর। হয়তো ওর ওপর দিয়ে আরও অনেক গাড়ি যাবে। কাল সকালের আগে তো আর কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি আসবে না। তবু মনকে তত বিচলিত হতে দেয়নি অসীমা। কাকতালীয় বলেই মেনে নিয়েছিল ওটাকে। আস্তে আস্তে ভুলেই যাচ্ছিল। এই সময় আবার বোধ করি ক্ষুধা জাগল দেবীর। আর একটা বলি পড়ল। দ্বিতীয় বলি বিবাসের সেই আদি অনন্তকালের রোগিণী মল্লিককিন্নি। প্রথম পাশ করে বেরিয়ে পর্যন্ত মল্লিককিন্নিকে দেখেছে বিবাস। তার আগে তাকে আর কে দেখত বিবাসের জানা নেই। তবে ৪৫ বছর যাবৎ নাকি তিনি হার্টের অসুখে ভুগছেন। বছর ৮৫ বয়স, কিন্তু ছেলের বউরা বলে ১০০-র কাছাকাছি।
বড় লোকের গিন্নি ছিলেন, এখন বড় লোকের মা। আজীবন স্বামীকে ভুগিয়েছেন, এখন ছেলেদের ভোগাচ্ছেন। সপ্তাহে 5 দিন যায় যায় হন, আর ডাকের ওপর ডাক আসে বাড়ির ডাক্তারের। ওর হার্ট যে কোন দিন ফেল করবে এ আশা বাড়ির লোকের মন থেকে মুছে গেছে। নাথ বৌরা নাম দিয়েছে অমরলতা, আর অসীমা বিভাসকে বলে তোমার কামধেনু। কিন্তু সেই রাত্রে হঠাৎ ধৈর্যচ্যুতি ঘটল অসীমার। একটা রোগীকে নিয়ে অনেক লড়ালড়ি করে রাত 11টায় ফিরে সবে নিয়ে খেয়ে শুয়েছে বিভাস। টেলিফোন ক্রিং ক্রিং করে উঠল। কে? ডাক্তার কাকা, ডাক্তার কাকা, আমি 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 অরূপ বলছি। এই ঠাকুমার আবার বাড়াবাড়ি হয়েছে। কীরকম যারা করছেন? ওই ওষুধটা দিয়েছ? দিয়েছি, কিচ্ছু হচ্ছে না, খালি আপনাকে খুঁজছেন। ঘুমোতে আর দিলে না। উঠে পড়ল বিভাস, আর অসীমাও হঠাৎ বলে উঠল, আর তো পারা যায় না, আজ রাতই যেন বুড়ির শেষ রাত হয়। কিন্তু এ প্রার্থনা কি অসীমা একাই করেছিল? মল্লিক বাড়ির সেই বিরাট গোষ্ঠী সবাই করেনি? সপ্তাহের মধ্যে 2 দিন যারা রাতে ঘুমোতে পায় কি পায় না, মাসের মধ্যে 10 দিন যাদের গীতা গঙ্গাজল আর তুলসী গাছ মজুর রাখতে হয় হাতের কাছে, আর আবার সরিয়ে রাখতে হয় হতাশ হয়ে, করেছিল বই কি, সবাই করেছিল। ভগবান ওকে নিয়ে নাও। মল্লিক গিন্নির নাতি নাতনির ছেলে মেয়েরা পর্যন্ত যে যখন তখন ওর কাছে গিয়েই বলতো, বই তুমি মরবে কবে, কবে ভোজ খাবো আমরা? একটা মানুষ 100 বার মরো হচ্ছে, অথচ মরছে না। এর মতো অসহ্য আর কি বা আছে? প্রার্থনা করেছিল সবাই, কিন্তু সে খবর অসীমার জানা নেই। অসীমা শুধু এই উপলক্ষে নিজের ওই হঠাৎ পাওয়া অলৌকিক শক্তির খবরটা জানল। পাকসিদ্ধ হয়ে গিয়েছে অসীমা, সে যা কিছু বলছে তাই ফলে যাচ্ছে। বিশেষণটা বিভাসই দিয়েছে। শেষ রাত্রে মল্লিক বাড়ির থেকে ফিরে এসেই বলেছিল, তোমাকে এবার থেকে বাকসিদ্ধ বলা চলবে। তাও কুকুরটার কথা জানতো না বিভাস, শুধু বুড়ির কথাতেই বলেছিল। কিন্তু অসীমার মনে আবার নতুন করে কুকুরটা এসে জায়গা নিল, আর সঙ্গে সঙ্গে ভয়ানক একটা ভয়, হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল তার। দুটো জীব হত্যা করেছে অসীমা। মানুষ আর পশু দুটো প্রাণী যেন তাদের মৃত্যু নীল চোখে অভিযোগের দৃষ্টি নিয়ে চেয়ে আছে অসীমার দিকে। ধাক্কা দিচ্ছে তার গভীর চৈতন্যের স্তরে। তাদের সেই নীরব দৃষ্টি বলছে, তুমি তাই আমাদের কোন করেছ তুমি। অসীমা কি ওই প্রসাদী বেলপাতাটা ফেলে দেবে? বলবে, হে কঙ্কালেশ্বরী, তুমি আমায় মার্জনা করো। ফেলে দিতে এলো একদিন, কিন্তু গুটিয়ে এলো হাত। শুধু খুনই হয়ে থাকবে অসীমা, শুধু হত্যার দায়ই দায়ী। জীবন দিতে পারবে না কাউকে? পারবে, পারবে, পারবে। আসুক শিশু চোখ। ফেলে দিল না সে বেলপাতাটা, বরং আরও যত্ন করে তুলে রাখল। বিভাস বলল, তোমার কি হয়েছে বলো তো? কই, কি হবে? মনে হয় তুমি যেন আরেক জগতে বাস করছো। এই নরলোকের কথাবার্তা দিয়ে ধরা ছোঁয়া যাচ্ছে না তোমাকে। সেদিন একা বসেছিলে, মনে হচ্ছিল কার সঙ্গে যেন কথা বলছো। যত সব বাজে কথা, আমাকে রাগাতে ইচ্ছে বুঝি? বলি, সেদিন যে অত সব পুতুল, খেলনা, পাখি, পক্ষী, হরিণ, ঘোড়া নিয়ে এলে, কই ঘর সাজালে কই? দূর, ও কি আর সত্যি সাজাবো বলে এনেছিলাম? খুকুটা বায়না করেছিল তাই। কিন্তু খুকু কি আর বায়না করতে পারছে মার কাছে? মার সামনে যেন একটা পাথরের পাঁচিল উঠে গেছে। এরপর আবার যখন অসীমা একটু সহজ হয়ে আসছে, সেই পাথরের প্রাচীরটাকে মাঝে মাঝে আর পাথরের লাগছে না, তখন হঠাৎ তৃতীয় বলির ব্যবস্থা হলো। রক্তপিপাসু কঙ্কালেশ্বরী বোধ করি আবার ক্ষুধার্ত হয়ে উঠেছেন, অন্তত তাই মনে হলো অসীমার। না হলে বাকসিদ্ধ অসীমার মুখ দিয়ে অমন কথাটা বেরোলই বা কেন?
কই, আগে তো কখনো বেরোতো না? নাকি চিরদিনই বেরোতো, শুধু তখন অসীমার হাতের মুঠোয় ওই অলৌকিক শক্তিটা এসে ধরা দেয়নি বলে? আগের কথা মনে নেই অসীমার, এই দিনের কথাটাই মনে আছে। সামনের বাড়ির ওই ছেলেটা উড়ি ওড়াতে ওড়াতে যখন ছাদের আলসে উঠে দাঁড়িয়েছিল, তখন নিজের থেকেই হা হা করে চেঁচিয়ে উঠেছিল অসীমা, মরবে, মরবে হতভাগা ছেলে, এক্ষুনি মরবে। কথাটা শেষ হয়েছিল কিনা মনে নেই অসীমার। বিভাস বলে সেই ভয়াবহ দৃশ্যটা চোখের ওপর দেখে এত বেশি আপসেট হয়ে গিয়েছিল অসীমা, পুরো 2 দিন অজ্ঞান হয়ে থেকেছিল। জ্ঞান যখন ফিরেছে তখন কথাটা বলে ফেলল অসীমা। বলল, 3 মৃত্যুর ভার সে আর বইতে পারছে না। তুমি কি পাগল? বিভাস বলেছিল, এসব তো স্বাভাবিক ঘটনা, প্রায় দিনই ঘটেছে পৃথিবীতে, নিজেকে তার কারণস্বরূপ ভাবতে যাচ্ছ কেন? অসীমা এই অবোধের দিকে তাকিয়ে একটু করুণার হাসি এসেছিল। সে কি নিজে অনুভব করছে না কি এক অদৃশ্য শক্তির লীলা চলছে তার মধ্যে? অথচ ভয়ানক একটা ভয়ের চাল যেন আচ্ছন্ন করে রেখেছে তাকে। কথা বলতে ভয় হচ্ছে তার, কারোর দিকে তাকাতে ভয় করছে। সমস্ত পৃথিবী যেন অসীমার দিকে আঙুল তুলে শাসাচ্ছে। 1, 2, 3 জনকে মেরেছিস তুই। বিভাস একটু ভয় পেল। সে ডাক্তার, অসীমার এই উৎকট ভুল ধারণার চেহারাটা ভালো ঠেকল না তার। বেশ তো, সেই শুকনো বেলপাতার গুঁড়োটুকু যদি এতই শক্তিশালী হয়, ফেলে দাও না দূর করে, অনিষ্টকারী জিনিস রেখে লাভ কি? কিন্তু অসীমা তো পাগল নয় যে মুঠোয় পাওয়া শক্তির উৎসকে ফেলে দেবে। কি লাভ, সে কথা বিভাস কি বুঝবে? ও যে শুধু অনিষ্টকারী নয়, পরমিষ্টকারীও। সেটার প্রমাণ না হওয়া পর্যন্ত ষষ্ঠী কোথায় অসীমার? দেখাতে চাই শক্তির লীলা। জীবন শুধু নিই না, জীবন দিতেও পারি। আশ্চর্য, কারণ কোনো অসুখ করছে না কেন? খুব ভয়ানক মারাত্মক অসুখ, ডাক্তার হাল ছেড়ে দেওয়ার মতো কঠিন ব্যাধি। আগে কত ভুগত খুকুটা, কত শক্ত অসুখ গেছে বিভাসে। অথচ খুকুটাকে কি খুব ঠান্ডা লাগাবে অসীমা? পচা মাছ আর পচা দুধ খেতে দেবে? ছাদে রোদে দাঁড় করিয়ে রাখবে সিঁড়ির দরজা বন্ধ করিয়ে দিয়ে? ওসব কিছুই করতে হলো না অসীমাকে। কালবৈশাখীর তছনছ করা অসুখ এসে আক্রমণ করে বসল খুকুকে। ডাক্তারের বাড়ি ডাক্তারে ভরে গেল। বিভাস মাথায় হাত দিয়ে বলল, ভগবান, তুমি কি নেই? অসীমা একটুখানি পরিতৃপ্তির হাসি এসে বলল, ভগবান, তুমি তবে আছো। এখন শুধু একটা ইচ্ছের রাস্তা, শুধু সে ইচ্ছেটাকে একবার উচ্চারণ করা। কিন্তু এক্ষুনি নয়, চরম সময় আসুক। কই, কোথায় তোমার ঠাকুর? ডাকছ না কেন তাকে? চিৎকার করে উঠে বিভাস। অসীমা শান্ত, স্থির, সুন্দর। অসীমার মুখে এক অলৌকিক হাসি। সুযোগ এসেছে এতদিনে। 3 হত্যার পাপ স্খলন করতে পারে সে। এবার স্খলন করবে শুধু একটি প্রার্থনার উচ্চারণের মধ্যে দিয়ে। লুকোনো কৌটোটাকে সেই পরম শক্তিকে বার করে আনে অসীমা। মুঠোয় নিয়ে খুকুর মাথার কাছে বসে। কিন্তু কই, চোখ মেলছে কই খুকু? কই ফিরছে মৃত্যুলীন মুখে জীবনের চেতনা? খুকু বেঁচে উঠুক, খুকু সেরে উঠুক। বলতে বলতে যে গলা ভেঙে আসে অসীমার, এরপর কি তবে খাটের রেলিং ঠুকে ঠুকে কপালটা ভেঙে ফেলবে অসীমা? অতএব বিভাসকেই শান্ত হতে হবে, শক্ত হতে হবে, ধরতেই হবে এই উন্মাদিনীকে। কি করছো অসীমা? কি হচ্ছে? আমি জানি না, আমি বুঝতে পারছি না। হে কোন সর্বনেশে শক্তি পেলাম তবে আমি? আমি শুধু মারতেই পারবো, বাঁচাতে পারবো না। বিভাস ক্লান্ত স্বরে বলল, সমস্ত পৃথিবী তো এই শক্তির আরাধনা করছে অসীমা। এই শক্তির দম্ভেই টলমল করছে, যা শুধু মারতে পারে, বাঁচাতে পারে না।
অনেক বিষ আছে আমাদের ভাঁড়ারে, কোটি কোটি লোককে মেরে ফেলার মতো। শুধু অমৃতর এই এক কোণা, এই ছোট্ট প্রাণটুকুকে ফিরিয়ে আনবার মতনও না।